গোপালগঞ্জের প্রোগ্রাম করা কি বারণ? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি থাকবে? গোপালগঞ্জে আমরা ঘোষণা দিয়েছি, গোপালগঞ্জের প্রত্যেকটা গ্রামে আমরা কর্মসূচি করব। আমরা আবারও গোপালগঞ্জে যাব, আমরা বারবার যাব। গোপালগঞ্জ বাংলাদেশের বাইরে না, বাংলাদেশের একটা জেলা। গোপালগঞ্জে কমপক্ষে 4 জন মানুষের প্রাণ গিয়েছে, এটা বিবিসি বলছে, আর অসমর্থিত সূত্র বলছে প্রাণহানির ঘটনা 9 জন পর্যন্ত হতে পারে। তারা নাকি আবার গোপালগঞ্জ যাবে, গোপালগঞ্জ স্বাধীন করার জন্য। সে কারণে তারা অস্ত্র নিয়ে প্রস্তুতি নিতেছে। এই শুক্রবার তারা নামাজ পড়েই নাকি গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিবে, গোপালগঞ্জ স্বাধীন করবে। সেনাবাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে জাতিসংঘ মহাসচিবকে চিঠি দিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক একটি সংগঠন। জুলাই আন্দোলনে গুলি করা নির্দেশদাতার অভিযোগের বিচার এরই মধ্যে শুরু হয়ে গেছে। তাহলে গোপালগঞ্জের হত্যাকাণ্ডের ঘটনায় নির্দেশদাতার বিচার কি হবে না? সে নির্দেশদাতা কে? প্রধান উপদেষ্টা নাকি স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি জুস পাণ্ডত আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সদস্য আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া? সেনাবাহিনীর এই ভূমিকা যদি আন্তর্জাতিক গণমাধ্যমে হাইলাইট হয়ে যায়, তাহলে সেটা জাতিসংঘে প্রশ্নের সম্মুখীন হবে এবং জাতিসংঘের শান্তি মিশনে সেনাবাহিনীর যে অবস্থান, সেই অবস্থানে চিড় ধরতে পারে। Bangladesh has demonstrated solidarity and human dignity, often at significant social. মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে নোবেল জয়ীর বিরুদ্ধে প্রথমবারের জন্য জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি থেকে ইউনূস বিরোধী বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, যেখানে যাক বিন্দুমাত্র ছাড় পাবে না। সন্ত্রাসীদের আমরা আইনের আওতায় আনবই। শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করণীয় আমরা সব ব্যবস্থাই নিব। না, আমরা তো কোনো আতঙ্ক দেখছি না। আমরা তো যথেষ্ট ফোর্স মোতায়েন আছে জনমনের শান্তি আনার জন্য, জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য। আমাদের যা যা করণীয় ইনশাআল্লাহ আমরা তাই করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের কাছে রিয়াদ ফারুকী। আপনারা জানেন গত বেশ কিছুদিন ধরে রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল বিতর্ক, লড়াই। এবং আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বর্তমানে বিএনপি এবং এনসিপি, জামাত এবং আপনারা জানেন আওয়ামী লীগ, শেখ হাসিনা, যদিও এখন তাদের নাম নেওয়াই এক প্রকার দেশের জন্য বিপজ্জনক, যেহেতু তাদের ইতিমধ্যে সংগঠন থেকে শুরু করে সবকিছু একদম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এই যে দেশের যে রাজনৈতিক অস্থিরতা চলতেছে, তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন ইতিমধ্যে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা। তাই আমি আর বিষয়টা নিয়ে ভিডিওটা বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই যদি আপনাদের সময়টা যাতে আর বেশি দীর্ঘ করতে না হয়, তা আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে আপনার কাছে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখনো তো আছেন, প্লিজ এরকম চাঞ্চল্যকর তথ্য সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। দর্শক, আর বেশি কথা না বলে আমরা এখানে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো। দর্শকের ভিডিওতে অন্তত 4 হত্যাকাণ্ডের দায়ভার, সে প্রশ্ন জোরালো হয়ে উঠেছে। স্থানীয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিও ফুটেজ এবং ছবিতে সেনা সদস্যদের প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করতে দেখা গেছে। পুলিশেরও গুলি করার ছবি এবং ভিডিও প্রকাশ করা হয়েছে। তবে কোনো পক্ষই ওই নিহত 4 জন তাদের গুলিতে নিহত হয়েছেন বলে স্বীকার করছে না। পুলিশ প্রধান দাবি করেছেন কোনো মারণাস্ত্র ব্যবহার করা হয়নি। আবার সেনাবাহিনী বল প্রয়োগের কথা জানিয়েছে, কিন্তু ওই 4 জন নিহত হওয়ার দায় নিয়ে কোনো তথ্য দেয়নি। মারণাস্ত্র ব্যবহার ও অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ করেছেন মানবাধিকার কর্মীরা। উল্টো ময়নাতদন্ত ছাড়াই দাফন ও সৎকার করা হয়েছে 4 জনের মরদেহ। আন্তর্জাতিক পর্যায়ে বিষয়টি নিয়ে চলছে তোড়পাড়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বড় করে প্রকাশ হয়েছে বেসামরিক মানুষের উপর আইন শৃঙ্খলা বাহিনীগুলোর নির্বিচারে গুলি করার সংবাদ। সেনাবাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে জাতিসংঘ মহাসচিবকে চিঠি দিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক একটি সংগঠন। প্রশ্ন উঠেছে, পশু পার্টিকে সহায়তা করতে গিয়ে ইউনূসের সরকার কি সেনাবাহিনীকে বিপদে ফেলছে? গত জুলাই আগস্টে মানুষের উপর গুলি না করার সিদ্ধান্তে যে সেনাবাহিনী অটল ছিল, 1 বছরের মধ্যে সেই বাহিনীকে গুলি করার নির্দেশ দিল কে? 1 বছরের মধ্যে আবার একটি রক্তাক্ত জুলাই দেশের রাজনীতিতে কোন নতুন বন্দোবস্ত হাজির করলো? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। সরকারি প্রোটোকলের মধ্যে কর্মসূচি পালন করতে গিয়ে এনসিপির আস্ফালনের বলি হলো 4টি প্রাণ। আহত হয়েছেন অসংখ্য মানুষ। যুদ্ধের অস্ত্র নিয়ে বিক্ষোভকারীদের ওপর সেনাবাহিনীর চড়া হওয়ার দৃশ্য ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনে। শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনামলে সেনাবাহিনী নজিরবিহীনভাবে সরাসরি গুলি চালিয়েছে বিক্ষোভকারীদের লক্ষ্য করে। আর সেই দৃশ্য রাজধানীর কন্ট্রোল রুম থেকে জুসের গ্লাসে চুমুক দিতে দিতে উপভোগ করেছেন সরকার অন্তত 2 উপদেষ্টা। গর্বিত ভঙ্গিতে সেই ছবি আবার ফেসবুকে পোস্ট করেছেন বহুল বিতর্কিত উপদেষ্টা আসিফ মাহমুদ।
প্রশ্ন হলো, গোপালগঞ্জে এনসিপি শোডাউন সফল করতে সরকার কেন এত শক্তি প্রয়োগের পথে গেল? যারা রাজনৈতিক বিক্ষোভে প্রাণঘাতী অস্ত্র প্রয়োগের বিরুদ্ধে মাসের পর মাস বহু কথা শুনিয়েছেন, তারাই কেন এখন সরাসরি গুলিবর্ষণের ঘটনা উদযাপন করছেন? এভাবে গুলি ছুড়ে দেশে বিদেশে সেনাবাহিনীকে চরম বিতর্কিত করার পথে কারা ছেড়ে দিল? হাসপাতাল সূত্রের বরাত দিয়ে দৈনিক সমকাল বলছে, নিহতদের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে। বিদেশি সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে সংঘর্ষে 4 জন প্রাণ হারিয়েছেন। সংবাদ সংস্থা এপির একটি প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ইউনূস প্রশাসনের আমলে একটি বড় উদ্বেগের বিষয় দেশটির মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। গত বছর জুলাই অভ্যুত্থানের সময় সেনাবাহিনীর নামলেও তাদের গুলি চালানোর বিষয়ে হুঁশিয়ার করা হয়েছিল বলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্ক কয়েক মাস আগেই প্রকাশ করে দিয়েছেন। জাতিসংঘ শান্তি মিশন থেকে বাদ দেওয়ার হুমকি দেখানো হয়েছিল তখন সেনাবাহিনীকে। এমনকি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নিজেই আল জাজিরাকে এক সাক্ষাৎকারে বলেছেন, সিভিলিয়ানদের উপর গুলি চালানোর কালচার বাংলাদেশ সেনাবাহিনী নেই। জুলাই আন্দোলনে গুলি করার নির্দেশদাতার অভিযোগের বিচার এরই মধ্যে শুরু হয়ে গেছে। তাহলে গোপালগঞ্জের হত্যাকাণ্ডের ঘটনায় নির্দেশদাতার বিচার কি হবে না? সে নির্দেশদাতা কে? প্রধান উপদেষ্টা নাকি স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি জুস পাণ্ডত আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সদস্য আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া? স্বরাষ্ট্র উপদেষ্টা অবশ্য গোয়েন্দা ব্যর্থতার কথা বলেছেন, তবে আসিফ মাহমুদ প্রতিপক্ষকে শেষ করে দেওয়ার যুদ্ধে মোটামুটি সফল বলে দাবি করেছেন। ঘটনার প্রায় একদিন পর বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে দাবি করা হয়েছে, সহিংসতার সময় আত্মরক্ষার জন্য তারা বল প্রয়োগ করতে বাধ্য হয়েছিল। তবে সেই বল বিশেষ করে দর্শক, সেনাবাহিনীর বিবৃতিতে এনসিপির কথা উল্লেখ করা হয়নি। বলা হয়েছে এটি রাজনৈতিক দলের জুলাই পদযাত্রা। অথচ আমরা দেখলাম 15 জুলাই থেকে এনসিপি নিজেই বলছে এই কর্মসূচি ছিল মার্চ টু গোপালগঞ্জ। বিবৃতিতে বলা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী পেশাদারিত্ব ধৈর্যের সাথে জননিরাপত্তা নিশ্চিত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। দর্শক, মানুষের উপর প্রাণঘাতী অস্ত্র চালানোর কি পেশাদারিত্ব আর ধৈর্যের পরিচয়? সেনাবাহিনীর পুরো বিবৃতিতে 4 জন মানুষ কেন মারা গেল, কিভাবে মারা গেল, আদৌ মারা গেল কিনা তার কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। যেমনটা মৃত্যুর খবর চেপে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের দপ্তর। 16 জুলাই ঘটনার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়েছে, বুধবার গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য, যদিও বিবৃতিতে নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা যাওয়ার বিষয়ে একটি শব্দ উচ্চারণ করা হয়নি। দুঃখ প্রকাশ করা তো দূরের কথা, বিবৃতিতে বলা হয়েছে জাতীয় নাগরিক পার্টি তাদের বিপ্লবী আন্দোলনের 1 বছর পূর্তি উপলক্ষে শান্তিপূর্ণভাবে সমাবেশ করার পরিকল্পনা করছিল। তাদের সভা করতে বাধা দেওয়া হয়েছে। এর ফলে এনসিপি নেতাকর্মীদের মৌলিক অধিকার লঙ্ঘন হয়েছে এবং তা অত্যন্ত লজ্জাজনক। দর্শক, খেয়াল করে দেখুন, সরকারি কিংস পার্টি বলে পরিচিত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির পদযাত্রা উত্তরাঞ্চল ঘুরে দক্ষিণাঞ্চলে গিয়ে ঠেকেছিল 16তম দিনে। বরিশাল হয়ে এই পদযাত্রা গোপালগঞ্জে পৌঁছার আগে 15 জুলাই রাতে এনসিপির ফেসবুক পাতায় ঘোষণা দেওয়া হয়, 16 জুলাই মার্চ টু গোপালগঞ্জ #এনসিপি। 15 জুলাই রাত থেকে এনসিপি নেতারা টুঙ্গিপাড়ায় থাকা বঙ্গবন্ধুর সমাধিসৌধ উপড়ে ফেলার উস্কানি দিতে থাকে ফেসবুকে। যেভাবে ফেব্রুয়ারিতে সোশ্যাল মিডিয়ার উস্কানি দিয়ে বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়ি ভেঙে ফেলা হয়েছিল, সেই সঙ্গে চলে মুজিববাদের কবর রচনার বলচাল। অথচ সেই এনসিপির জন্য মানবাধিকারের দরদ উঠলে উঠলো শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের দপ্তরের। কিন্তু 4 জন মানুষ খুন হলো, তাদের জন্য একটি লাইনও লেখা হলো না বিবৃতিতে। এনসিপির জন্য ডক্টর ইউনূসের যতটা দরদ, ঠিক ততটাই অস্বীকার করা হলো যে মানুষগুলো খুন হলো তাদের অস্তিত্ব। সাংবাদিক জুলকারনাইন সায়েদ ডক্টর ইউনূসকে প্রশ্ন করেছেন, প্রধান উপদেষ্টা, আপনাকে অবশ্যই একটি বিষয় পরিষ্কার করে দিতে হবে, আপনি কি তরুণ নাগরিকদের কারো শেষ বিশ্রামের স্থান ভাঙতে এবং পুড়িয়ে ফেলতে সমর্থন করেন? আর সেই ব্যক্তিটি আসলে সেই নির্দিষ্ট এলাকা গোপালগঞ্জের মানুষের কাছে অত্যন্ত প্রিয়। শেখ মুজিবুর রহমান যে বাংলাদেশের স্বাধীনতার অবিচ্ছেদ্য অংশ ছিলেন তা অস্বীকার করার উপায় নেই। দর্শক, বাংলাদেশ সেনাবাহিনীকে একটি বিষয়ে ধন্যবাদ দেওয়া উচিত, সেটি হলো 16 জুলাই এপিসি যুগে এনসিপি নেতাদের উদ্ধার করেছেন। কত জুলাইয়ের জৌলস এরই মধ্যে হারিয়ে ফেলেছে দলটির নেতারা। গোপালগঞ্জকে আশ্রয় করে আবার সারা দেশে জোশ আনতে চাইছিলেন, কিন্তু সেখানে গিয়ে যখন অবস্থা বেগতিক হয়ে গিয়েছিল তখন সেনাবাহিনী হলো উদ্ধারকর্তা। বিশেষ করে দলটি সেই নেতাদের উদ্ধার করেছেন যারা সেনাবাহিনী ও সেনাপ্রধানের মুন্ডুপাত করতেন ফররোজ। সেনাবাহিনীর সাজোয়াজানের ভেতরে তাদের ঢোকার দৃশ্যটি আলোচনার খোরাক জুগিয়েছে অনেকের মনে। এই পদযাত্রায় 2 দিন আগে পটুয়াখালী সমাবেশে নাহিদ বলেছেন, সেনাবাহিনী ডিজিএফআই তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। যখন এনসিপি নেতারা অবরুদ্ধ হয়ে পড়লেন তখন তাদের ত্রাণকর্তা হয়ে উদ্ধার করে সেনাবাহিনী বুঝিয়ে দিল, বিপদে পড়লে সেনাবাহিনীর কাছেই তাদের যেতে হবে। অনেক বিশ্লেষক মনে করেন এখানে জুলাই আন্দোলনের নেতাদের নৈতিক পরাজয় ঘটল। আবার 17 জুলাই ফরিদপুরে দেখা গেছে সেনাবাহিনীর কড়া পাহারায় দলটি সমাবেশ করছে। এমনটা দেখা গিয়েছিল 111-এর সময় ফেরদৌস কুরেশির নেতৃত্বে যে কিংস পার্টি হয়েছিল, তখন ওই দলটি সেনা পাহারায় সভা সমাবেশ করত। এর মধ্যে গুলি করার ঘটনাটি নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র বা আশোকের বিবৃতিতে বলেছে, গোপালগঞ্জে নিহত 4 জনের মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না। গুলি চালককে এই প্রশ্ন ছুড়ে আশোক বলেছে, এর সদুত্তর না পেলে জনমনে বিভ্রান্তি, ভয় এবং
প্রশাসনের প্রতি অনাস্থা আরো বাড়বে। একটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান। অবশ্য এরই মধ্যে সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, গোপালগঞ্জের সংগঠিত সহিংস ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনিকে প্রধান করে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। সরকার এমন পুতুল তদন্ত কমিটি গঠন দেখে হতাশ হয়েছেন ডেভিড বার্গম্যান। গুলির নির্দেশ কে দিল আর কোন বাহিনী গুলি করেছে সেটি এখন দূরের বাদ। গোপালগঞ্জে নিহত 4 জনের দাফন ও সৎকার শেষ হয়েছে ময়না তদন্ত ছাড়াই। এমনকি তাদের কারো শ্রোতাল প্রতিবেদনও তৈরি করা হয়নি। গোপালগঞ্জের বেশ কয়েকজন সাংবাদিকরা জানিয়েছেন, ময়নাতদন্ত ছাড়া তড়িঘড়ি করে লাশগুলোর সৎকার ও দাফন করতে চাপ প্রয়োগ করেছে স্থানীয় প্রশাসন। এমনকি জানা যায় মানুষকে আসতে বাধাও দেওয়া হয়েছে। দর্শক, অস্বাভাবিক মৃত্যু মানেই প্রশ্ন, আর সেই প্রশ্নের প্রথম জবাব আসে ময়নাতদন্ত থেকে। এটি শুধু চিকিৎসা নয়, বিচার প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ একটি ধাপ। একজন নিরপেক্ষ সাক্ষী। ময়নাতদন্ত ছাড়া দাফন মানে সত্যকে এড়িয়ে যাওয়া, আর সত্য আড়াল করার মানে অপরাধ ঢাকার চেষ্টা। রাষ্ট্র যদি জনতার উপস্থিতি ঠেকায়, ময়নাতদন্ত ছাড়া দ্রুত দাফনের ব্যবস্থা নেয়, তবে প্রশ্ন ওঠে কি লুকাতে চায় রাষ্ট্র। যদিও এসব বিষয় নিয়ে অদ্ভুত রকমের নিরাপত্তা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নিরস্ত্র মানুষের মৃত্যুর বিরুদ্ধে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো সোচ্চার ছিল, কিন্তু গোপালগঞ্জের ঘটনায় বিএনপি যে বিবৃতি দিয়েছে সেখানে 4 জন মানুষের মারা যাওয়া প্রসঙ্গে শোক প্রকাশ করতেও দেখা যায়নি। সরকারকে কোনো প্রশ্নই করেনি কেন গুলি চালাতে হলো। দর্শক, গোপালগঞ্জের ঘটনায় সরকার, সেনাবাহিনী এবং কিংস পার্টি শেষ পর্যন্ত কি অর্জন করলো তার উত্তর আমরা পাইনি, বরং আন্তর্জাতিক পরিসরে বড় ধরনের ভাবমূর্তির সংকটে পড়েছে শান্তিতে নোবেল বিজয়ীর শাসনামল। গণহত্যার অভিযোগ তুলে জাতিসংঘ মহাসচিবের কাছে চিঠি দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইম রিসার্চ ফাউন্ডেশন নামের একটি সংগঠন। এতে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে গুরুতর অনেকগুলো প্রশ্ন তোলা হয়েছে। তারা নাকি আবার গোপালগঞ্জ যাবে, গোপালগঞ্জ স্বাধীন করার জন্য। কালকে শুক্রবার তারা নামাজ পড়েই নাকি গোপালগঞ্জের আপনারা এই যে এখন বক্তব্যটা শুনলেন, এটা আপনার কাছে কতটুকু গুরুত্বপূর্ণ বলে মনে হয়, কেমন লাগলো বক্তব্যটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা পরবর্তী বক্তব্যটা একটু শুনবো। এটার মাধ্যমে কিন্তু বর্তমান দেশে যে পরিস্থিতি, এটা সম্পর্কে আরো অনেক তথ্য জানতে পারবো। দেশে রওনা দিবে, গোপালগঞ্জ স্বাধীন করবে। আমার কথা হচ্ছে, গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরে? আর গোপালগঞ্জের মধ্যে কি এমন আছে যে গোপালগঞ্জকে স্বাধীন করতে হবে? তাদের মূল টার্গেট হচ্ছে গোপালগঞ্জের মধ্যে বঙ্গবন্ধুর সমাধি স্থল আছে, সেই সমাধির স্থলকেও বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তারা প্ল্যান করে বসে আছে। সে কারণে একটা প্রোগ্রামের ডাক দিয়ে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করে বাংলাদেশে একটা মোটিভ সৃষ্টি করেছে এই ইস্যুটা ক্রিয়েট করার জন্য। এখন তারা সম্পূর্ণরূপে প্রিপারেশন নিয়ে শুক্রবারে ডাক দিয়েছে। শুক্রবারে তারা গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিবে। সেদিনও যদি তারা বঙ্গবন্ধুর কবর ভাঙতে না পারে, তারপর আরো শক্ত প্রিপারেশন নিয়ে তারা আগস্টে গোপালগঞ্জে গিয়ে পুলিশ প্রশাসনের সাপোর্ট নিয়ে, আর্মির সাপোর্ট নিয়ে বঙ্গবন্ধু সমাধি ভাঙার প্ল্যান করছে। কারণ তারা দেখেন 2024-এ যখন আন্দোলনটা শুরু হয়েছিল, তখন কিন্তু জুন জুলাই মাস ছিল। ওই টাইমটাতে আন্দোলন শুরু করে আগস্টে এসে আন্দোলনের সমাপ্তি ঘটে 5 আগস্ট। এখনো সেম জুলাইয়ের মিডলে আন্দোলন শুরু করেছে গোপালগঞ্জের বিরুদ্ধে, স্বাধীন করবে গোপালগঞ্জ। আগস্টে আবার গোপালগঞ্জে একটা বড় আক্রমণ করার জন্য এবং বঙ্গবন্ধু সমাধি ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য। এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে যে আগস্ট মাসে আমরা আবারও আওয়ামী লীগকে পরাজিত করব এবং আওয়ামী লীগের দুর্গ গোপালগঞ্জে। সেই কারণে তারা জুলাই সকল কিছু প্রিপেয়ার করে নিচ্ছে। মেইন হামলাটা হবে এবং মেইন খেলাটা কিন্তু তারা আগস্ট মাসে। সে কারণে গোপালগঞ্জবাসীকে আরো বেশি শক্তিশালী হয়ে রাজপথে থাকতে হবে, আরো বেশি সকলের একতাবদ্ধ হতে হবে। এটা শুধু আওয়ামী লীগ বলে তা না, বিএনপি, আওয়ামী লীগ, জনসাধারণ সকলে গোপালগঞ্জবাসী একত্রিত হতে হবে আপনাদের অস্তিত্বের জন্য। গোপালগঞ্জবাসীকে ব্যাকআপ দেওয়ার জন্য শরীয়তপুরবাসী এবং ফরিদপুরবাসী সকলে একত্রিত হয়ে গোপালগঞ্জবাসীর পাশে থাকতে হবে। তা না হলে এই রাজাকাররা গোপালগঞ্জকে ধ্বংস করে দিবে, বঙ্গবন্ধু সমাধি ধ্বংস করে দিবে। তারা অনেক বড় প্ল্যান নিয়ে আগাচ্ছে। তাই শুক্রবারে তারা চেষ্টা করবে সকলে গোপালগঞ্জের উদ্দেশ্যে মার্চ করার জন্য। যদি সেদিন না পারে, সেদিন না হয় সর্বশেষ মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে আগস্ট মাসে। সেই কারণে আগস্টের কিছুদিন আগে তারা এই প্ল্যানিংটা সাজিয়েছে, মোটিভটা তৈরি করেছে। এটা হচ্ছে তাদের মেইন খেলা। তারা যে রাজাকারের বাচ্চারা, এনসিপি যে অন্য কোনো নতুন সংগঠন নয়, এটা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে গিয়েছে। এনসিপি হচ্ছে একটা জামাত ইসলামী সংগঠন। এটা জামাত ইসলাম ধরলেই বলা চলে। এই টিম বিটিম বলে লাভ নাই। জাস্ট এনসিপি কে সংগঠনটা বানিয়ে এদেরকে সামনে রেখে জামাত ইসলামের কাজগুলো করে নিচ্ছে। এটাই আপনার মাথায় রেখেই চলে। এনসিপি নতুন দল 300 আসন পাবে, আসলে এগুলো হচ্ছে ফাউল কথা। বুঝেন? এটা ফাঁকা বলে দিয়ে মাঠ গরম করা। এনসিপি মানে জামাত ইসলাম, জামাত ইসলামের এনসিপি মানে জামাত ইসলামের ছোট শাখা হচ্ছে এনসিপি। আর যারা এনসিপি নেতা আছে তারা গুটি কয়েক 2-3 জন ছাড়া সকলেই জামাত শিবিরের সক্রিয় লুঙ্গির ভিতর থেকে থাকা কর্মী। এটা হচ্ছে বাস্তব সত্য কথা, সকলকে মেনে নিতে হবে। সেই কারণে তারা বাংলাদেশ থেকে শেখ মুজিবের সকল চিহ্ন মুছে দিতে চায়। ধানমন্ডি 32 যেভাবে ভেঙে দিয়েছে, এখন গোপালগঞ্জের যদি শেখ মুজিবের কবর ভেঙে দিতে পারে, তাহলে শেখ মুজিবের 2টা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ স্থাপনা বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। কিন্তু এটা করতে গেলে বাংলাদেশে গৃহযুদ্ধ লাগবে, তারা কিন্তু ভালো করে সেটা জানে। সেই কারণে তারা অস্ত্র নিয়ে প্রস্তুতি নিতেছে। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে।
গতকালকে গোপালগঞ্জে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। পুলিশের ভূমিকায় আমরা দেখেছি যে রমজান আলী নয়ন, সম্ভবত তার ডাক নাম নয়ন নামে এক যুবককে তারা প্রথমে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করার পরে 5 মিনিট পরেই তার লাশ ভ্যানে করে তার মামা নিয়ে যাচ্ছে, সেরকম ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কিন্তু বাংলাদেশের কোনো গণমাধ্যমে এই ব্যাপারের যে ইনভেস্টিগেশন রিপোর্ট, সেই রিপোর্ট আসেনি। কেন পুলিশ হেফাজতে একজনের মৃত্যু হলো এবং পুলিশ হেফাজতে নেওয়ার পরে তাকে গুলি করলো কে, গুলি করে তাকে মেরে ফেললো কে? যখন তাকে গ্রেপ্তার করা হয়েছিল তখনই একজন পুলিশ সদস্যের তার উপরে চড়াও হওয়া এবং অ্যাগ্রেসিভ যে মোমেন্ট তার, সেগুলো প্রশ্নবিদ্ধ করেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। আওয়ামী লীগের লোকজন তার ছবি ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে যে এই ব্যক্তি নয়নকে হত্যা করেছে, এরকম নানা প্রচার প্রপাগান্ডা তো আমরা দেখছি, কিন্তু গণমাধ্যমের স্পষ্ট কোনো অবস্থান নেই, সরকারেরও কোনো স্পষ্ট বিবৃতি নেই। কিন্তু সেনাবাহিনী বিবৃতি দিয়ে তাদের অবস্থানটা স্পষ্ট করেছে। সেনাবাহিনী তার বিবৃতিতে বলেছে যে গোপালগঞ্জের পরিস্থিতির উপরে সেনাবাহিনীর বক্তব্য, জনসাধারণকে ধৈর্য ও সহযোগিতার আহ্বান। 17 জুলাই 2025 বৃহস্পতিবার আজকে সেই বিবৃতিটা তারা দিয়েছে। বলেছে যে গত 16 জুলাই 2025 তারিখে গোপালগঞ্জ জেলায় একটি রাজনৈতিক দলের জুলাই পদযাত্রার অংশ হিসেবে আহ্বানকৃত জনসমাবেশকে কেন্দ্র করে এলাকার একদল উশৃঙ্খল জনতা সংঘবদ্ধ ভাবে গোপালগঞ্জ সদর উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে। এই ঘটনায় প্রাথমিকভাবে কয়েকজন পুলিশ সদস্য, সাংবাদিক আহত হন। এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা, সরকারি যানবাহনে ভাঙচুর করা হয়। জানতে পেরেছেন বর্তমান চলমান যে রাজনীতি চলতেছে তার ধারাবাহিকতা। যদি ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য, ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো না কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।